ভারতীয় সিনেমা সিকুয়েল বা দ্বিতীয় পর্ব খুব একটা সফল হয় না, কারণ দর্শকরা সাধারণত প্রথম ছবিটা দেখেই থাকেন। নতুনত্বের আকর্ষণ অনেকটা হারিয়ে যায়, আর গল্পের চিত্রনাট্যটা অনেক সময় পুরনো এবং ক্লান্ত মনে হয়। অবশ্য ব্যতিক্রমও আছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ধুরন্ধরের মতো কিছু ছবি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম ছবির জাদু ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। ঠিক সেই কারণে ইন্ডিয়া জোট 2.0-র সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে খুব বেশি আশাবাদী হবার কারণ দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। 2024 সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল এই জোট। কিন্তু সেই সাফল্যের পুনরাবৃত্তি করা আদৌ সহজ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। গত 2 বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। কংগ্রেস একের পর এক গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনী ধাক্কা খেয়েছে। জোটের মেরুদণ্ড হিসেবে পরিচিত একাধিক আঞ্চলিক দলও দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের ভিত নড়বড়ে হয়েছে। মহারাষ্ট্রে শিবসেনা, উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং এনসিপি অর্থাৎ শরদ পাওয়ার গোষ্ঠী ভাঙনের মুখে পড়েছে। দিল্লিতে ক্ষমতা হারানোর পর আম আদমি পার্টিও নিজেদের রাজনৈতিক গুরুত্ব ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত। দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলো যেন ক্ষমতা দখলের লড়াইয়ের পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধেও লড়ছে। বাহ্যিকভাবে দেখলে ইন্ডিয়া জোট এখন এমন এক রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে যেখানে অভিন্ন আদর্শের চেয়ে 2029 সালে যে কোনো মূল্যে নরেন্দ্র মোদীকে থামানোর লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কিন্তু রাজনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটা রসায়নের খেলা। নির্বাচনী জোট বৈঠকের টেবিলে তৈরি করা যায়, কিন্তু ভোটাররা খুব দ্রুতই সুযোগ সন্ধানী রাজনীতি বুঝে ফেলেন। মাত্র 2 মাস আগেও রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং বিজেপির সঙ্গে গোপন সমঝোতার কথা বলেছিলেন। সেই নেতারাই যদি আজ একই মঞ্চে দাঁড়ান, তবে ভোটাররা কি সহজেই তা মেনে নেবেন? জোটের অভ্যন্তরে মতবিরোধও কম নয়। তামিলনাড়ুর নির্বাচনী ফলাফলের পর কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ ডিএমকে। পাঞ্জাবে কংগ্রেসই আম আদমি পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী, ফলে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর আগ্রহ খুব কম। কেরলে কংগ্রেসের আক্রমণাত্মক অবস্থানে বামপন্থী দলগুলোও অসন্তুষ্ট, ফলে একটা সুসংহত রাজনৈতিক বিকল্পের যে চিত্র প্রয়োজন, তার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল খুব কম। অন্যদিকে বিজেপির অবস্থান অনেক বেশি স্পষ্ট। দলটির আদর্শ বা কার্যপদ্ধতির সঙ্গে কেউ একমত নাও হতে পারে, কিন্তু ভোটাররা জানেন দলটার নেতৃত্বে কে আছেন, দলটা কিসের পক্ষে এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা কোথায় কেন্দ্রীভূত। বিজেপির সাফল্য শুধু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ফল নয়, বিরোধী শিবিরের বিভক্তি, অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বও এর বড় কারণ। তাই বিরোধীদের হয়তো সম্পূর্ণ নতুনভাবে নিজেদের পুনর্গঠন করতে হবে। সম্ভবত ইন্ডিয়া জোটকে পুনরুজ্জীবিত করার চেয়ে আরও পুরনো এক রাজনৈতিক পরিসরকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে কংগ্রেস পরিবারকে। ভারতের রাজনীতির একটা উল্লেখযোগ্য দিক হলো বর্তমানের বহু আঞ্চলিক দলের জন্ম কংগ্রেস থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কিংবা জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, প্রত্যেকের শেকড় কংগ্রেসে। নেতৃত্বের দ্বন্দ্ব, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কিংবা আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার কারণে তারা আলাদা পথে হেঁটেছেন, কিন্তু আদর্শগতভাবে এখনও তারা অনেকাংশেই একই রাজনৈতিক পরিসরের অংশ। এই কারণেই তাদের দলীয় নাম এবং রাজনৈতিক পরিচয়ে এখনও কংগ্রেসের ছাপ রয়ে গেছে। গত 4 দশকে কংগ্রেস পরিবার বহু আঞ্চলিক দলে বিভক্ত হয়েছে। এর ফলে বিজেপি বিরোধী ভোটও ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং বিভক্ত হয়েছে। তাই প্রশ্ন উঠছে, আরেকটা দুর্বল বিজেপি বিরোধী জোট গড়ার বদলে কংগ্রেস থেকে বেরিয়ে আসা দলগুলোর রাজনৈতিক পুনর্মিলনের সম্ভাবনা কি খতিয়ে দেখা যায় না? সম্পূর্ণ একীভূত হওয়া সম্ভব না হলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা সুসংগঠিত রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে। এতে কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। একই সঙ্গে ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় কংগ্রেস দুর্বল নয়, বরং শক্তিশালী অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে পারবে। আজ এই ধারণা অবাস্তব মনে হতে পারে, কিন্তু রাজনীতির ইতিহাসে অসম্ভব বলে মনে হওয়া বহু পুনর্মিলনের উদাহরণ রয়েছে। বিজেপিও দীর্ঘদিন ধরে সংঘ পরিবারের বিভিন্ন অংশকে একত্রিত করার ফলেই আজকের অবস্থানে পৌঁছেছে। তাহলে কংগ্রেস পরিবার কেন চিরস্থায়ী বিভক্তির মধ্যে আটকে থাকবে? তবে এই পরিকল্পনা সফল করতে হলে কংগ্রেসকেও বদলাতে হবে। আঞ্চলিক শক্তিশালী নেতাদের ফিরিয়ে আনতে হলে
দলীয় নেতৃত্বকে ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে নেবার মানসিকতা দেখাতে হবে। একই সঙ্গে আঞ্চলিক নেতাদেরও ব্যক্তিগত অহং, পারিবারিক স্বার্থ এবং স্বল্পমেয়াদী রাজনৈতিক হিসেব নিকেশের ঊর্ধ্বে উঠতে হবে। কেউই নিজের বহু বছরের রাজনৈতিক পরিচয় বিসর্জন দিয়ে দিল্লির দরবারে আরেকজন অনুসারী হতে চাইবে না। আবার ছোট হতে থাকা রাজনৈতিক ভিত্তি নিয়ে প্রত্যেক আঞ্চলিক নেতা জাতীয় রাজনীতির নিয়ন্ত্রক হয়ে থাকার স্বপ্নও দেখতে পারেন না। একটা বৃহত্তর এবং শক্তিশালী কংগ্রেস তখনই গড়ে উঠবে যখন সব পক্ষ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে অগ্রাধিকার দেবে। তবেই বিরোধী রাজনীতি শুধুমাত্র বিজেপি বিরোধী শক্তির সমষ্টি না হয়ে একটা সুসংহত বিকল্প শক্তিতে পরিণত হতে পারবে। এই প্রসঙ্গে উঠে আসে রাহুল গান্ধীর নাম। গত এক দশকে বিজেপির প্রধান আদর্শগত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাহুল গান্ধী। একের পর এক রাজনৈতিক আক্রমণের মুখেও তিনি লড়াই চালিয়ে গিয়েছেন এবং বিরোধী রাজনীতিকে আরও স্পষ্ট আদর্শগত ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শুধুমাত্র বিজেপি বিরোধী রাজনীতির মুখপাত্র হওয়াই যথেষ্ট নয়। কংগ্রেসকে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুনর্গঠন করা সম্ভব নয়। প্রয়োজন অভিজ্ঞ আঞ্চলিক নেতা, নতুন মুখ, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং বিভিন্ন রাজনৈতিক স্বার্থকে সমন্বয় করার মানসিকতা। সব থেকে বড় কথা, কংগ্রেসকে আবার সেই সর্বগ্রাহী রাজনৈতিক ছাতার ভূমিকায় ফিরতে হবে যা একসময় তার সব থেকে বড় শক্তি ছিল। 2024 সালের নির্বাচনে বিরোধীদের সব থেকে বড় ব্যর্থতা শুধু প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ না থাকা নয়, প্রকৃত ব্যর্থতা ছিল বিশ্বাসযোগ্য যৌথ নেতৃত্ব গড়ে তুলতে না পারা। সাম্প্রতিক ভারতীয় রাজনীতির অন্যতম বড় যদি হয়ে রয়েছেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোট গঠনের প্রাথমিক পর্যায়ে যদি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সরিয়ে রেখে তাকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হতো তাহলে ভারতীয় রাজনীতির চিত্র হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু কৌশলগত চিন্তার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত রাজনৈতিক হিসেব। ইতিহাস খুব কমই দ্বিতীয় সুযোগ দেয়। 2029 সালের নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধীদের সামনেই তত স্পষ্ট হয়ে উঠছে একটা মৌলিক সিদ্ধান্তের প্রশ্ন। তারা কি নতুন মোড়কে পুরনো জোটকে ফিরিয়ে এনে আবার ভাগ্য পরীক্ষা করবে, নাকি আরও বড় এবং সাহসী পদক্ষেপ নিয়ে একই রাজনৈতিক উত্তরাধিকার থেকে উঠে আসা শক্তিগুলোর পুনর্মিলনের চেষ্টা করবে? মূল ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল বিজেপির বিস্তার রোধ করার লক্ষ্যে, আঞ্চলিক দলগুলোর উদ্যোগে। কিন্তু নতুন করে কল্পনা করা কংগ্রেস কেন্দ্রিক রাজনৈতিক কাঠামোতে সমীকরণটা উল্টে যাবে। সেখানে কংগ্রেস থাকবে কেন্দ্রবিন্দুতে এবং শক্তিশালী আঞ্চলিক নেতাদের জন্যও থাকবে পর্যাপ্ত জায়গা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে ভোটারদের সামনে একটা স্পষ্ট রাজনৈতিক লড়াইয়ের ছবি তৈরি হবে। একদিকে শক্তিশালী বিজেপি, অন্যদিকে পুনরুজ্জীবিত কংগ্রেস নেতৃত্বাধীন বিকল্প শক্তি। রাজনীতি হোক বা সিনেমা, দর্শকরা সাধারণত একই চিত্রনাট্যের জন্য দ্বিতীয়বার মূল্য দিতে চান না। ইন্ডিয়া 2.0 হয়তো একটা সিকুয়েল হতে পারে, কিন্তু বিরোধীদের প্রকৃত প্রয়োজন একটা সম্পূর্ণ নতুন সূচনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।